সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই সুস্থ এবং নিরাপদে আছো। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি আইনুন নাহার, প্রভাষক, লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রাঙামাটি। সুপ্রিয় একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, আমরা ব্যবসায়িক সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র পাঠ করছিলাম। দ্বিতীয় পত্র হতে আমরা চতুর্থ অধ্যায় সংগঠিতকরণ এই অধ্যায়টি পাঠ করছি। এই অধ্যায় হতে আমরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়াবলী নিয়ে আলোচনা করেছি। সেগুলো হচ্ছে সংগঠিতকরণ কী, সংগঠিতকরণের বৈশিষ্ট্য, সংগঠিতকরণের নীতিমালা, সংগঠিতকরণের প্রকারভেদ, এরকম বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াবলী নিয়ে আলোচনা করেছি। লাস্ট যে ক্লাসটা করেছি সেখানে আমরা দেখেছি যে সংগঠিতকরণের প্রকারভেদ বা সংগঠনের প্রকারভেদ, সেইখান থেকে আমরা সরল রৈখিক সংগঠন কাঠামোর একটা ধারণা পেয়েছিলাম। এখন আজ আমরা সরল রৈখিক সংগঠন কাঠামোর ধারণা, বৈশিষ্ট্য এবং সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করব। যদিও মনে হচ্ছে অনেকগুলো বিষয়, কিন্তু তারপরে দেখা যায় যে মূল বিষয়টা কিন্তু আসলে এক। আসলে সরল রৈখিক সংগঠন কাঠামোর বৈশিষ্ট্য এবং সুবিধাগুলো প্রায়ই এক। যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলোকেই আমরা আবার সুবিধা হিসেবেই গণ্য করছি। তো সেই হিসেবে সরল রৈখিক সংগঠন কাঠামোর ধারণা, বৈশিষ্ট্য এবং সীমাবদ্ধতা নিয়েই আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এর আগের ক্লাসটিতে যখন সংগঠন কাঠামোর প্রকারভেদ নিয়ে আলোচনা করেছিলাম, তখন সেখানে বলেছিলাম যে সরল রৈখিক সংগঠন কাঠামো হচ্ছে যে এমন একটি সংগঠন কাঠামো যেটা ক্ষমতা এবং দায়িত্বের ভিত্তিতে ঊর্ধ্বতনের থেকে ক্রমান্বয়ে ধীরে ধীরে নিম্ন দিকে বা নিম্ন স্তরের দিকে ধাবিত হয়। অর্থাৎ ক্ষমতা বা কর্তৃত্ব দায়িত্বগুলো ঊর্ধ্বতনের পরে ঊর্ধ্বতনের কাছে থাকে এবং সেইগুলো ক্রমান্বয়ে ধীরে ধীরে ধাপে ধাপে নিচের দিকে নামে এবং যার দরুন একটা সরল রেখার মতো তৈরি হয় বলেই আমরা সেটাকে সরল রৈখিক সংগঠন কাঠামো বলছি। সরল রৈখিক সংগঠন কাঠামোতে যিনি ঊর্ধ্বতনের দায়িত্বে থাকেন তার কাছ থেকেই কিন্তু সাধারণত ক্ষমতা এবং কর্তৃত্ব দায়িত্বগুলো এগুলো তার কাছে গচ্ছিত থাকে। উনি সেইগুলো ক্রমান্বয়ে ধাপে ধাপে নিচের দিকে, ঊর্ধ্বতনের পর থেকে ক্রমান্বয়ে ধাপে ধাপে যে স্তরগুলো হয় সেইখান থেকে ধাপে ধাপে সেগুলো একেবারে নিম্ন স্তরে অর্থাৎ কর্মীদের মাঝে এসে পৌঁছায়। সেই জন্যই আমরা এই সরল রৈখিক সংগঠন কাঠামোতে বেশ ছোট পরিসরের যে প্রতিষ্ঠান আছে সেইগুলোতে কাজ করতে বেশি দেখি। তো সরল রৈখিক সংগঠন কাঠামো সাধারণত তোমাদের পাঠ্যপুস্তকের বইয়ের আলোকে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করছি। সেখানে বলছে যে ক্ষমতা বা কর্তৃত্ব রেখা ব্যবস্থাপনার সর্বোচ্চ স্তর হতে সরল রেখার মতো বিভিন্ন স্তরে অতিক্রম করে ক্রমান্বয়ে নিচের দিকে নেমে আসে, তাকে সরল রৈখিক সংগঠন কাঠামো বলে। যেটা এর আগের ক্লাসও আমি তোমাদের সাথে এটা দেখিয়েছিলাম, এখনও দেখাচ্ছি। মনে করি এটা যদি হয় একটা ঊর্ধ্বতন অবস্থা, উনি পরবর্তীতে সেটা নিচের দিকে এবং তারপরে যিনি তিনি নিচের দিকে, তারপরে যিনি তিনি তারও নিচের দিকে এবং তারপরে যিনি কর্মীদের মাঝে সেই কাজগুলো বন্টন করে দেন। এইভাবে একটা সরল রেখার মতো একটা সংগঠন কাঠামো তৈরি হয় বলে সেটাকে আমরা সরল রৈখিক সংগঠন কাঠামো বলছি। আগেই বলেছিলাম যে সরল রৈখিক সংগঠন কাঠামো একটি পুরাতন এবং একান্তই ক্ষমতাগুলো উপর থেকে নিচের দিকে ক্রমান্বয়ে ধাবিত হয় বলে এটিকে আমরা ছোট পরিসরের যে প্রতিষ্ঠানসমূহ আছে সেইখানে সাধারণত প্রয়োগ হতে দেখি। এবার আমরা দেখি যে সরল রৈখিক সংগঠন কাঠামোর বৈশিষ্ট্যগুলো কি কি। সরল রৈখিক সংগঠন কাঠামোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে যে সহজ এবং একেবারে সহজবোধ্য একটা সংগঠন কাঠামো। এই জন্য এটি সহজবোধ্য সংগঠন কাঠামো, কারণ এই সংগঠন কাঠামোর যিনি নিম্নস্তর থাকে তাকে সাধারণত কোনো রকমের কোনো চিন্তাভাবনা ছাড়াই ঊর্ধ্বতন যে আদেশ নির্দেশগুলো প্রদান করছেন সেটাই উনি শুধু মান্য করেই চলেন। এই ঊর্ধ্বতন তার নিম্নস্তরকে এই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তার নিম্নস্তরকে
এই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তার নিম্ন স্তরকে দিয়ে খুব সুন্দরভাবে কাজ করিয়ে নেন বলে এটি খুব সহজ সরল, এই সংগঠন কাঠামো সরল রেখার মতো বলেই খুব বেশি সহজবোধ্য। শুধু ঊর্ধ্বতনের কর্তৃপক্ষর যে দায়িত্ব, যে ক্ষমতা, যে কাজ, সেইটুকু পালন করলেই কর্মীদের সাধারণত আর অন্য কোনো কিছু নিয়ে চিন্তা করতে হয় না। তারপর হচ্ছে যে কর্তৃত্বের প্রবাহ, এটি আগেই বলেছিলাম যে কর্তৃত্বের প্রবাহ ক্রমান্বয়ে ধাপে ধাপে নিচের দিকে এটি ধাপিত হয়, সেই জন্য এটার কর্তৃত্বটা ক্রমান্বয়ে ধীরে ধীরে নিচের দিকে নামে। দায়িত্বের প্রবাহ, ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ উনি চিন্তা ভাবনা করে যে দায়িত্বটা তার পরবর্তী যে কর্মী থাকেন তার কাছে সেই দায়িত্বটা অর্পণ করেন। ঊর্ধ্বতন এই কর্তৃপক্ষ উনি ওনার সুচিন্তা ভাবনা দিয়ে তার দায়িত্বটা উনি তাকেই অর্পণ করেন, তার কাজটুকু উনি সম্পাদন করে উনি বাকি দায়িত্ব তাকে প্রদান করেন এবং এই ঊর্ধ্বতন তার কাজটুকু সম্পাদন করে কর্মীদের মাঝে সেই কাজগুলো বন্টন করে দেন। এইভাবে দায়িত্বের একটা প্রবাহ থাকে, মানে প্রত্যেকেই কাজ করছে একই সরল রেখার মধ্যে থেকেই। সেই জন্য দেখা যায় যে এই সরল রেখা সংগঠন কাঠামোর মধ্যে নিয়মানুবর্তিতা এবং শৃঙ্খলাটা অনেক বেশি জোরালো ভূমিকা রাখে। একদম উপর থেকে নিচের দিকে কর্তৃত্বগুলো ক্রমান্বয়ে ধাবিত হয় বলে নিয়মানুবর্তিতা এবং শৃঙ্খলাটা খুব সুনিশ্চিত এবং সুনিপুণভাবে এই দায়িত্ব, নিয়মানুবর্তিতা এবং শৃঙ্খলাটা মেনে চলা হয়। ব্যক্তিকেন্দ্রিকতা, এটি সাধারণত একজন ব্যক্তির উপরে থেকেই একজন ব্যক্তির কাছেই সাধারণত এটি সেই সংগঠন কাঠামোর দায়িত্ব কর্তব্যটা একজন ব্যক্তির মাধ্যমে কিন্তু অপর ব্যক্তির কাছে যাচ্ছে। একজন ব্যক্তির কাছ থেকে দায়িত্বটা অন্য আরেকজন ব্যক্তি পাচ্ছে, এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তির কাছে যাচ্ছে। এটা কোনো একটা বিভাগ বা কোনো একটা, যেমন আমরা বলি ক্রয় বিভাগ, বিক্রয় বিভাগ, ব্যবস্থাপনার মানব সম্পদ বিভাগ, এরকম যে বিভাগ, সেরকম বিভাগ থেকে কিন্তু কোনো দায়িত্ব কর্তব্যগুলো যাচ্ছে না। এটা ব্যক্তিকেন্দ্রিক, ব্যক্তি থেকে ব্যক্তি কিন্তু এটি ছড়াচ্ছে, অর্থাৎ একজন ব্যক্তি থেকে তার পরবর্তী ব্যক্তি, তার পরের ব্যক্তির কাছ থেকে তার পরের ব্যক্তি, এইভাবে করে ধাপে ধাপে আসছে। তারপর হচ্ছে যে বিশেষায়ন, এটা হচ্ছে যে প্রত্যেক ব্যক্তিকেই কাজ করতে হয়, প্রত্যেক ব্যক্তি তার কাজের যে বিশেষ অন্যরকম দক্ষতা বা অন্যরকম গুণাবলী বা অন্যরকম যে যোগ্যতা থাকে সেটাই উনি প্রদর্শন করে, তার দায়িত্বটুকু উনি প্রদর্শন করে বাকি কাজটা অন্য আরেকজনের জন্য ছেড়ে দেন। স্বয়ংসম্পূর্ণতা, এটি একটি স্বয়ংসম্পূর্ণ, মানে এটা এমন না যে এই ব্যক্তি বলার অপেক্ষা রাখে যে এই ব্যক্তিটাকে কাজটা দাও, এটা বলার কোনো অপেক্ষাই নাই। প্রথম ব্যক্তি উনি যখন ওনার দায়িত্ব, ওনার যখন সুচিন্তিত মতামত বা ওনার যে ডিসিশন বা ওনার যে চিন্তা ভাবনা, ওটা উনি যখন ডিসিশন নিয়ে নেবেন তখন কোনো অবকাশ নেই এটা অন্য কাউকে বলার বা দেওয়ার। এটি পরবর্তীতেই তার পরবর্তী যিনি আছেন তার কাছে চলে যাবেন, উনি তার কার্যটুকু সম্পাদন করে উনি তার পরবর্তী ব্যক্তিকে দিয়ে দিবেন। এটি হচ্ছে যে স্বয়ংক্রিয়, মানে চলমান, এটা কখনো কোনো নির্দেশের জন্য অপেক্ষমান থাকে না যে এটা তার পরবর্তী তাকে দাও, এটি এই নির্দেশের জন্য অপেক্ষামান থাকে না বা অমুকের কাছে পাঠাও। এটি এমন হয় যে ক্রমান্বয়ে তার পরবর্তী ধাপে এটা অটো চলে যায়, স্বয়ংক্রিয়ভাবেই এটা চলে যায়। দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, ব্যক্তিকেন্দ্রিক হয়ে যাওয়ার ফলে এবং ঊর্ধ্বতন একজন থাকার ফলে খুব দ্রুত কিন্তু সিদ্ধান্তটা গ্রহণ করা যায়। এই সবগুলোই হচ্ছে যে এই সরলরৈখিক সংগঠন কাঠামোর বৈশিষ্ট্য এবং একই সাথে এই জিনিসগুলোই কিন্তু সরলরৈখিক সংগঠন কাঠামোর সুবিধা হিসেবেও আমরা চিন্তা করি। সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমরা তাহলে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সরলরৈখিক সংগঠন কাঠামোর সীমাবদ্ধতা। এমন না যে সকল সংগঠন কাঠামোই সকল প্রতিষ্ঠানের জন্যই প্রযোজ্য, এটা প্রতিষ্ঠানের আকার, প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী কিন্তু বিভক্ত হয়। প্রতিষ্ঠান যেমন চাইবে সেই রকম সংগঠন কাঠামোই উনি ওনার প্রতিষ্ঠানে প্রয়োগ করবেন। তো এই সরলরৈখিক সংগঠন কাঠামোর অনেক প্রাচীন এবং সহজ সরল এবং সবাই এই সংগঠন কাঠামোকে অনেক বেশি পছন্দ করে, কিন্তু তারপরেও এই সংগঠন কাঠামোর কিছু সীমাবদ্ধতা লক্ষ্য করা যায়। সেগুলো কি, সেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব।
সেই সীমাবদ্ধতাগুলো হচ্ছে যে বিশেষায়নের অভাব। বিশেষায়নের অভাব বলতে যে নির্বাহীর কাছে দায়িত্বটা অর্পণ করা হয় ওনার জ্ঞান, ওনার দক্ষতা, ওনার যে যোগ্যতা সেইটুকু পর্যন্তই কিন্তু সীমাবদ্ধ রেখেই প্রতিষ্ঠানের জন্য সেটা কার্যকর করতে হয়। কোনো বিশেষজ্ঞ কোনো ব্যক্তি দিয়ে সাধারণত সরলরৈখিক সংগঠন কাঠামো পরিচালিত হয় না বিধায় কোনো বিশেষ ওই বিষয়ের উপরে কোনো বিশেষ কোনো ব্যক্তির দ্বারা এটির পরিচালনা ঘটে না বলে সেই বিশেষ ব্যক্তি, সেই বিশেষায়নটা এই ক্ষেত্রে সরলরৈখিক সংগঠন কাঠামোর ক্ষেত্রে প্রযোজ্য হয় না। তারপর হচ্ছে ক্ষমতা কেন্দ্রীভূতকরণ। যেহেতু ব্যক্তিকেন্দ্রিক, সেই ব্যক্তির কাছে কিন্তু ক্ষমতাটা কেন্দ্রীভূত হয়ে থাকে, অর্থাৎ সেই ব্যক্তি যদি না চায় যে এই ক্ষমতাটা তার পরবর্তী পর্যায়ে যাক, তাহলে কিন্তু সেই দায়িত্ব, সেই বিষয়টা, সেই কাজটা সেই ব্যক্তির কাছেই কিন্তু পুঞ্জীভূত হয়ে যায়, সেই ব্যক্তিকেন্দ্রিকই কিন্তু থেকে যায়। সেই ক্ষেত্রে কিন্তু ক্ষমতার একটা কেন্দ্রীভূত হয়ে যাওয়া, ক্ষমতা এক জায়গায় গচ্ছিত হয়ে যাওয়া, এক ব্যক্তির কাছে থেকে যাওয়া, এরকম একটা ভাব, এরকম একটা কাঠামো, এরকম একটা বিষয় তৈরি হয়ে যায়, যেটা আসলে প্রতিষ্ঠানের চলমান বিশাল প্রতিষ্ঠানের ক্ষেত্রে আসলে এটা একটা বড় বাধা। তারপর হচ্ছে কার্যভার বৃদ্ধি। একজন ব্যক্তির যিনি ঊর্ধ্বতন থাকেন তার উপরে, তার চিন্তিত মতামতের উপরেই সাধারণত প্রতিষ্ঠানের সব কিছু নির্ভর করে বিধায় ওনাকে অনেক বেশি কাজের ভার গ্রহণ করতে হয়। যদি বিশেষজ্ঞ কোনো ব্যক্তি থাকতো তাহলে সেই বিশেষজ্ঞ ব্যক্তির পরামর্শ, বিশেষজ্ঞ ব্যক্তির চিন্তা, মতামত এইগুলোও সেইখানে কার্যকরভাবে প্রদান করা সম্ভব হতো। কিন্তু যেহেতু কোনো বিশেষ ব্যক্তি দ্বারা এটি পরিচালিত হচ্ছে না বা বিশেষ কোনো ব্যক্তির কাছ থেকে কোনো পরামর্শ নেওয়া হচ্ছে না, সেই ক্ষেত্রে কিন্তু সেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপরে কিন্তু অনেক বেশি কার্যভার পড়ে। দক্ষ কর্মকর্তার অভাব। একটু আগেই বলছিলাম যে যেহেতু বিশেষজ্ঞ কোনো ব্যক্তি দ্বারা এটি পরিচালিত হয় না, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যতটুকু যোগ্যতা, দক্ষতা এবং তার যে জ্ঞান সেটুকুর মধ্যেই কিন্তু কর্মীদেরও সীমাবদ্ধ থাকতে হয়, কখনো তার ঊর্ধ্বে গিয়ে কোনো কিছু করার কোনো সুযোগ তৈরি হয় না। স্বজনপ্রীতি এবং প্রেষণার অভাব। যারা নিম্নস্তরের কর্মী আছেন তারা খুব সহজেই বুঝতে পারেন যে তার ঊর্ধ্বতনকে খুশি করলেই উনি যে কোনো কাজে কিছুটা সুবিধা পেতে পারেন। এই সুবিধাটা গ্রহণ করার জন্য উনি ওনার ঊর্ধ্বতনকে যে কোনোভাবে খুশি করার চেষ্টা করেন। তো এই দুর্নীতিটা সাধারণত, এই স্বজনপ্রীতিটা সাধারণত সরলরৈখিক সংগঠন কাঠামোতে প্রকাশ ঘটে। সেই জন্য এটাও একটা অসুবিধা এই সরলরৈখিক সংগঠন কাঠামোর। প্রেষণারও খুব অভাব দেখা যায়। যারা ঊর্ধ্বতন থাকেন তারা তাদের কাজ যারা তার নির্মেতে বা তার নিম্ন পর্যায়ে যারা আছে তাদেরকে দিয়ে উনি শুধু কাজটা হাসিল করাতে চান, কখনো তাদেরকে উৎসাহ, তাদের উদ্দীপনা দিয়ে তাদেরকে বিশাল একটা কাজে অংশগ্রহণ করা, এরকম ধরনের মানসিকতা কিন্তু সাধারণতই সরলরৈখিক সংগঠন কাঠামোতে খুঁজে পাওয়া যায় না। তারপর আমরা বলছি যে নমনীয়তার অভাব। যেহেতু এই সরলরৈখিক সংগঠন কাঠামোটা মূল বিষয়টার উপরে যেটি লক্ষ্য রাখে সেটা হচ্ছে যে শৃঙ্খলা এবং এর দায়িত্ব কর্তব্য সম্পাদন করার উপরে, সেই ক্ষেত্রে এখানে নমনীয় হওয়ার আসলে কোনো অবকাশ নেই। সরলরৈখিক সংগঠন কাঠামো সাধারণত ঊর্ধ্বতন যারা তারাও নমনীয় হন না, এবং যারা নিম্নস্তরে থাকে ঊর্ধ্বতনের তারাও ঊর্ধ্বতন থেকে দেখে তারাও নমনীয় হতে শেখে না। তো নমনীয়তার অভাব আসলে এই সরলরৈখিক সংগঠন কাঠামোতে খুঁজে পাওয়া যায়। তারপর আমরা বলছি যে দক্ষ ব্যবস্থাপনার অভাব, যেটা আগেই বলেছিলাম যে যেহেতু দক্ষ কোনো কর্মী দ্বারা এই সংগঠন কাঠামোটা পরিচালিত হয় না বা তাদের থেকে কোনো পরামর্শও নেওয়া হয় না, সেই ক্ষেত্রে দক্ষ যে ব্যবস্থাপনার অভাব তার একটা ফলাফল আমরা প্রতিষ্ঠানে কিন্তু দেখতে পাই। যোগাযোগ সমস্যা। যেহেতু মনে করি এই ঊর্ধ্বতনের কাছে কোনো একজন কর্মীর কোনো একটা বিশেষ কিছু চাহিদার প্রয়োজন হলো, সেক্ষেত্রে কিন্তু এই ঊর্ধ্বতন, এই নিম্নস্তরের কর্মীরা চাইলে
এই ঊর্ধ্বতনের কাছে যোগাযোগ করতে পারবে না, বা এই বা একেবারে প্রথম যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থাকে তার সাথেও যোগাযোগ করতে পারবে না। তাকে যোগাযোগ করতে হলে ধাপে ধাপে উপরের নিচ থেকেই আবার উপরের দিকে যেতে হবে। সেই ক্ষেত্রে যোগাযোগ করার ক্ষেত্রে কিন্তু একটা বিশাল বড় সমস্যা এক্ষেত্রে তৈরি হয়। সংঘবদ্ধ প্রচেষ্টা ও সহযোগিতার অভাব, এইখানে ব্যক্তিকেন্দ্রিক বিষয় এবং ব্যক্তি দ্বারাই আবদ্ধিত বলে যে সংঘবদ্ধ হয়ে কোনো কাজ করা বা সংঘবদ্ধ হয়ে কোনো কাজের প্রচেষ্টা চালানো, এটার খুব অভাব সাধারণত এই কাঠামোতে দেখা যায়। সরলরৈখিক সংগঠন কাঠামোটা ব্যক্তিকেন্দ্রিক এবং ব্যক্তির জ্ঞান, তার কাজ, তার পরিধি, এই সব কিছুর মধ্যে সাধারণত সরলরৈখিক সংগঠন কাঠামোটা আবদ্ধ থাকে। সেই জন্য দলগত প্রচেষ্টা বা দলবদ্ধ হয়ে কোনো কাজ করার যে আকাঙ্ক্ষা, যে ইচ্ছা, সেটা কিন্তু এই সংগঠন কাঠামোতে খুঁজে পাওয়া যায় না। যদিও এই সংগঠন কাঠামোর প্রত্যেকটা ব্যক্তি মিলেই কিন্তু ওরা একটা দল বা ওরা একটাই, নিজেরাই একটা গোষ্ঠী, কিন্তু তারপরও ব্যক্তিকেন্দ্রিক ছাড়া বা দলবদ্ধ হয়ে শুধু কর্মী, শুধু ঊর্ধ্বতন, এরকম দলবদ্ধ হয়ে কোনো কাজ করার কোনো সুযোগ এক্ষেত্রে নেই। সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমরা তাইলে সরলরৈখিক সংগঠন কাঠামোর ধারণা, বৈশিষ্ট্য, সুবিধা এবং সীমাবদ্ধতা সমূহ নিয়ে আলোচনা করলাম। আগেই বলেছিলাম যে সুবিধার যেই বিষয়গুলো সেইগুলি বৈশিষ্ট্যের মধ্যে উল্লেখ আছে বলে আমি তোমাদের সাথে আলাদা করে আর এই বিষয়টা নিয়ে আলোচনা করিনি। তাহলে আজ এতটুকুই। পরবর্তী ক্লাসে আমি তোমাদের সরলরৈখিক পদস্থ সংগঠন কাঠামো নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার জন্য শুভকামনা। ধন্যবাদ।